স্যার খবর আছে স্যার, বড় খবর স্যার। ধীরে আনিসুর ধীরে, আমরা সব শুনবো। তার আগে একটা কথা বলো তো, এই যে তুমি এলে, তোমায় কেউ দেখে টেকে নেয়নি তো? না না স্যার, কেউ দেখতে পাইনি স্যার, কেউ দেখতে পাইনি স্যার। স্যার গতকাল রাতে সুভাষবাবু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই কয়েকজন এসে ধরাধরি করে তাকে বাড়িতে দিয়ে যায়, আর সেই কারণেই বাড়ির সকলে পরিকল্পনা করে আগামীকাল সকালবেলাতেই সুভাষবাবুকে পাঞ্জাবের ডালহৌসিতে পাঠিয়ে দিচ্ছেন স্যার। ডালহৌসিতে? হ্যাঁ স্যার, পাঞ্জাবে। প্রতাপবাবু, এটা এটা কেমন হলো? বুঝতে পারলেন না শিবেনবাবু? সুভাষ প্রতিনিয়ত আমাদেরকে মিসলিড করে যাচ্ছে। শরীর খারাপ তো ছুতো মাত্র। আনিসুর। হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি যে আমাদের হয়ে কাজ করছো সেটা সুভাষ খুব ভালো করে বুঝতে পেরে গেছে, তাই ও তোমার সামনে সেই সমস্ত আলোচনাই করছে যার ঠিক বিপরীত কাজ সুভাষ করে বেড়াচ্ছে। কি বুঝলে? হ্যাঁ স্যার, হতে পারে স্যার। ওই সুড়ঙ্গ ঘোরার পরিকল্পনাটা মনে হয় সেই কারণেই করেছিলেন। আচ্ছা আনিসুর, সুভাষ কালকে রওনা দিচ্ছে বললে, তাই না? হ্যাঁ স্যার, আগামীকাল সকালবেলায়। বেশ, কালকে আমি নতুন লোক সুভাষের পেছনে লাগিয়ে দেব। আমিও দেখতে চাই সুভাষ কোথায় যাচ্ছে, পাঞ্জাব না কাশ্মীর, আর যেখানেই যাক না কেন সেখানকার পুলিশকে বলে দেবো ওর ওপর কড়া নজরদারি রাখতে। আমি শিওর গান্ধীজি এবং সুভাষ মিলে বড় কিছু একটা পরিকল্পনা করেছে, আর তাই জন্যই গান্ধীজি শহর ছাড়ার পরই এই শহরকে তোলপাড় না করে সুভাষও সঙ্গে সঙ্গে কলকাতা ছেড়ে চলে গেল। আমিও দেখতে চাই কত দূর যেতে পারে সুভাষ। মন দিয়ে সকলে শোনো, আমি থাকবো না, কিন্তু আন্দোলন যেন থেমে না যায়। তোমাদেরকেই এই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে হবে। পরবর্তীকালে তোমাদের কি কি করতে হবে আমি নিয়মিত নির্দেশ পাঠাতে থাকবো, আর তোমরাও আমাকে খবর দেবে। আমি কিন্তু এই বালক সংঘ আর বালিকা স্বেচ্ছাসেবিকা সংঘের উপরেই ভরসা করে যাচ্ছি। আমরা আপনার আদেশ মতোই কাজ করতে থাকবো সুভাষ। হ্যাঁ, কিন্তু পুলিশের থেকে খুব সাবধানে থাকতে হবে তোমাদের। সেলুলার জেলের বন্দীদের ওপর যে অত্যাচার হচ্ছে তাতে যে আমাদের সবার মন কাঁদছে সে কথা কিন্তু পুলিশ খুব ভালো মতোই বুঝতে পারছে। আর এই ধারণাকে কাজে লাগিয়েই ওরা সেলুলার জেলের বন্দীদের উপর আরো বেশি করে অত্যাচার করছে। যাতে বন্দীদের কষ্টের কথা ভেবে আমরা আমাদের আন্দোলনটাই থামিয়ে দিই। আমরা এখনো অহিংস আন্দোলনের উপর বিশ্বাস রেখেছি, ফলে পুলিশ বন্দীদের উপর অত্যাচার করে আমাদের সেই আন্দোলন থামিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। সত্যি আমাদের এই আন্দোলনের জন্য যদি বন্দীদের উপর অত্যাচার বাড়ে সেক্ষেত্রে কি আমরা আন্দোলন থামিয়ে দেব? এর জন্য পুলিশের ওপর পাল্টা মারের আন্দোলন প্রয়োজন। পুলিশকে এটা বুঝতে হবে, সেলুলার জেলে ভারতীয়দের ওপর যদি অত্যাচার হয় তার দ্বিগুণ অত্যাচার পুলিশের ওপরও হবে। পুলিশের ভয় পাওয়াটা খুব জরুরি। হ্যাঁ কল্যাণী, কিন্তু একটা কথা মাথায় রেখো, অহিংসার মোড়কটা যেন থাকে। সেই জন্যই পুলিশ আমাদের গায়ে হাত দেওয়ার আগে দুবার অন্তত ভাবে, আর এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু তা কিভাবে সম্ভব? নাজেহাল করে দাও পুলিশদের। নাকে দড়ি দিয়ে ঘোরাও ওদের, যাতে ওরা নিজেদেরকে সামলাতেই ব্যস্ত হয়ে ওঠে। আর বন্দীদের ওপর থেকে ওদের নজর সরে যায়। রাতের অন্ধকারে পোস্টার লাগাও, ওদের মিসলিড করো, কিন্তু রক্ত ঝরিও না।
রক্ত ঝরাবার সময় এখনো আসেনি। সেজো। মা রান্না করেছে? তুমি বাইরে যাচ্ছ বলে মাছ নিজে হাতে তোমার জন্য রেঁধেছেন। সত্যি নতুন দাদার ডাক্তারির কারণে এতদিন আপনারা আমাকে তেল মশলা ছাড়া খাবার খাইয়েছেন। আজ মনটা একেবারে ভরে গেল আমার। একদমই না, এগুলো কিন্তু তেল মশলা ছাড়াই রান্না। হ্যাঁ হ্যাঁ, রান্নার সময় আমি সামনে ছিলাম ঠিকই, তবে মা রান্নাটা পুরোপুরি নিজে হাতে করেছেন এবং খুব সামান্য তেল মশলা দিয়ে। মায়ের রান্নার হাত এত ভালো ছোটদাদা, ছুঁয়ে দিলেই রান্নার স্বাদ একেবারে বদলে যায়। সত্যি কোথায় মায়ের হাতের রান্না আর কোথায় গান্ধীজির রসুন সেদ্ধ। আমি বিছানা তুলে দিয়েছি বলে উনি আমাকে ওনার সাথে খাইয়েই ছাড়বেন। দই শাকের ঘ্যাঁট, বহু কষ্টে নিস্তার পেয়েছি। আমি বলেছি বাপু আমায় ক্ষমা করে দিন, আজ যা করে ফেলেছি, আমি আর কোনোদিনও আসবো না আপনার বিছানা তুলতে। ছোট দাদা, সেই আতঙ্ক এখনো কাটেনি দেখছি। হ্যাঁ, সারা জীবন কাটবেও না সেজ বৌদিদি। আমি খালি ভাবছি এই রান্নাটা যদি একবার ওনাকে খাওয়াতে পারতাম। কোথায় আমার মায়ের হাতের রান্না আর কোথায় রসুন সেদ্ধ, দই, শাক। বাবা গো, মা তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এমনি। আচ্ছা শোনো সুবীর, এর মধ্যে নাড়ু তক্তি সব দিয়ে দিলাম, খেয়ে নিও। নতুন জায়গায় গিয়ে নতুন বন্ধু জুটিয়ে ভালো তেলে ভাজার দোকান আবিষ্কার করে বসুটা জানো। যত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে আবার আমি তোমাকে রেঁধে খাওয়াবো। মাকে শৃঙ্খল মুক্ত করার জন্য আমাকে যে সুস্থ হতেই হবে মা, সেই জন্যই তো যাচ্ছি। চিন্তা করো না মা, যাওয়ার থেকে আমার ফিরে আসার তাড়া অনেক বেশি। সুভাষদা কি কিছু বলেছে? বন্দীদের উপর নজর ঘোরানোর জন্য পুলিশকে ঠিক কিভাবে মিসলিড করা যায়? না সত্যেন্দ্র, সে সবই মাথা খাটিয়ে বের করতে হবে। তবে এমন কিছু তো একটা করতে হবে যাতে পুলিশ আমাদের ভয় ভয় থাকে। তাহলে কি দিলীপের পথে? না, একদম না। সুভাষদা কিন্তু বারবার বলেছেন ভয় দেখাতে গিয়ে আমরা যেন এমন কিছু না করি যাতে পুলিশের হাতে প্রমাণ চলে যায়। পুলিশের হাতে আমাদের নাম যেন কোনোভাবে না যায়। কল্যাণী, তুমি ভয় পেও না। বেঙ্গল ভলেন্টিয়ারের নাম পুলিশ জানবে না, কিন্তু একটা অজানা ভয়ে পুলিশ কাঁপবে। আজ রাতে তোমরা সবাই প্রস্তুত থেকো। আমরা রাতের অন্ধকারে পোস্টার লাগাবো। কাল সকালে সেই সব পোস্টার দেখে পুলিশের মাথা খারাপ হয়ে যাবে। আর বেঙ্গল ভলেন্টিয়ার প্রতিদিন যেমন সেবামূলক কাজকর্ম করে, কাল সকালেও তাই করবে। কোনো রকম সন্দেহের নজর আমাদের উপর পড়বে না। তারপর দেখি সেলুলার জেলে বন্দীদের উপর অত্যাচার কমে কিনা।
মা, আর বেশি দিন নয় মা, খুব শিগগিরই এই সময় বদলে যাবে। তাড়াতাড়ি মুক্ত হবে তুমি। আমি মুক্ত করব তোমায়, আমি মুক্ত করব। সুভাষচন্দ্র বসু হরিপুয়ার কংগ্রেসে ভীষণভাবে প্রভাব ফেললেন তার বক্তৃতার মাধ্যমে। কর্মীদের মধ্যে এক সাড়া ফেলে দিলেন তিনি। কর্মীদের মধ্যে অনেকেই সুভাষের পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন এবং স্বাভাবিকভাবেই সুভাষের যুক্তির বিপরীতেও রইলেন কিছু মানুষ। চলে গেলেন সুভাষচন্দ্র বসু পাঞ্জাবের ডালহৌসি পাহাড়ে। জায়গাটা ভালো, স্বাস্থ্যকর। স্বাস্থ্য কিছুটা ভালো হওয়ার পর চলে এলেন কলকাতায়। তখন বিশ্রামের প্রয়োজন, কিন্তু বিশ্রাম নেওয়ার উপায় কোথায়? দেশবাসীরা তাকে ডাকে, তার কথা শুনতে চায়, তাই জনসভায় বক্তৃতা দিতে হয় মাঝে মাঝেই। ডাক্তারদের অভিমত সুভাষচন্দ্রের রোগ মুক্তি এখনো হয়নি, তাই নভেম্বর মাসে ইউরোপে যাত্রা করলেন। নির্জন নিরিবিলি পরিবেশ, চিকিৎসা এবং বিশ্রাম দুই চলতে লাগলো। আর চলতে লাগলো লেখা। আত্মরচিত ভারত পথিক এমিলির সঙ্গে দেখা হলো। বিদেশে তার সেক্রেটারি এমিলি শেঙ্কার, লেখার সঙ্গিনী। এবার গেলেন লন্ডনে। লন্ডন যাওয়ার কিছুদিন পরেই খবর এলো ভারত থেকে সুভাষচন্দ্র বসু
কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছেন। 1938 সালে কংগ্রেসের এই অধিবেশন বলে হরিপুরায় তাই সুভাষচন্দ্র আর বিশেষ বিলম্ব না করে ভারতবর্ষের দিকে রওনা হলেন। বিমান এসে নামল ভারতের মাটি করাচিতে। সেখানে পেলেন বিপুল সম্বর্ধনা। সুভাষচন্দ্রকে দেখার জন্য সেদিন ছিল মানুষের বিপুল আগ্রহ। জনসমুদ্র যেন করাচির রাস্তায়। সুভাষচন্দ্র হলেন নতুন রাষ্ট্রপতি। বাড়ির লোকজন অধীর আগ্রহে রইল সুভাষের ফেরার। মা, মা, বিভা, আরে তোমরা কে কোথায় আছো? মা, কি হয়েছে? এই তো মা, মা, করাচিতে বিরাট আকারে সম্বর্ধনা দেওয়া হয়েছে সুভিকে, খবরে লিখেছে। কই দেখি। দেখো দেখো। সত্যি? বাহ, ঈশ্বর সকলের মঙ্গল করুন। এর থেকে বেশি কি আর চাইতে পারি মেজো খোকা? জানো তো, এখন আমি শুধু সুবীর জন্য প্রার্থনা করি না। তাতে সুবীর মন ভরবে না, ও কষ্ট পাবে আমি জানি। সেই জন্যই তো সবার জন্য প্রার্থনা করি। সবাই ভালো থাকলে আমার সুবিও ভালো থাকবে। আমি এটা বিশ্বাস করি মনে মনে। হবে মা, হবে হবে, সব হবে। সকলে খুব খুশি জানো তো। হবেই না বা কেন? 1922 সালের পর থেকে এতদিন ধরে বাংলা থেকে কেউ কংগ্রেসের সর্বভারতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়নি। আর তাই নিয়ে মানুষের মনে কম ক্ষোভ ছিল না, তাই না বাবা? এবার ছোটদাদা সেই পদে সম্মানিত হওয়ায় সেই সব ক্ষোভের নিশ্চয়ই অবসান ঘটবে, তাই না? ঠিকই বলেছ। তবে কি জানো তো, সুভাষের প্রেসিডেন্ট পদে সম্মানিত করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, এদের দুজনের অবদান সব থেকে বেশি। ওদের দীর্ঘ আলোচনার ফল এটা। গান্ধীজি দেশকে এভাবেই দেখে, তিনি সব প্রাদেশিকতার ঊর্ধ্বে। একদম ঠিক বলেছেন আপনি। আর ছোট দাদা এতদিন দেশের জন্য, মানুষের স্বার্থে যা যা প্রস্তাব কংগ্রেসে পেশ করেছিলেন, তার কিছু কার্যকরী হয়েছে, কিছু হয়নি। কিন্তু এবার দেশব্যাপী পরিচিতি লাভ হলে কিন্তু ছোট দাদার অনেক সুবিধা হবে কাজে। মা জননী, আমরা রা কাকাকে বরণ করব না? দেশের মানুষ আমার সুবিকে বরণ করেছে। আমরা নতুন করে কি বা বরণ করব তাকে? আমি শুধু আমার ছেলেটাকে দু চোখ ভরে দেখতে চাই। ও বাড়ি ফিরলে আমি নিজে হাতে ওকে পায়েস রেঁধে খাওয়াবো। এর থেকে বেশি আর কিছু চাই না আমি। তোমরা সুবিকে আনার ব্যবস্থা করো। বাবা, আমি যাব। ইলাও কিন্তু বলে রেখেছে ও যাবে। সর্বনাশ, অশোক তো আগে থেকেই বলে রেখেছিল। না না বাবা, আমি কিন্তু যাবই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। শিশির, তুমিই যাও। আর কোন গাড়িতে যাবে সেটা কিন্তু আমি ঠিক করে দেবো।